মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম ডিজাইনের লেকচার 7 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা যে অংশটা দেখব সেটি হচ্ছে ইফ স্টেটমেন্ট, অর্থাৎ আমরা কোন লজিক্যাল ডিসিশন নিব এবং সেটা আমরা অলরেডি বিভিন্ন প্রোগ্রামিং কোর্সে পড়ে আসছি, তারপরও পাইথনে কিভাবে করে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। যেমন ইফ স্টেটমেন্টটা কি, ইফ স্টেটমেন্টের স্টাইল হচ্ছে ইফ লিখে তারপর একটা কোয়েশ্চেন এখানে দিতে হবে। সেই কোয়েশ্চেনটা কি, সেই কোয়েশ্চেন হচ্ছে একটা ইকুয়েশন থাকবে অথবা কোনো ভ্যারিয়েবল থাকবে এবং সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা ট্রু নাকি ফলস, অর্থাৎ সেই ভ্যালু সেটা বের করা হবে। যদি ট্রু হয় তখন এটার আন্ডারে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেই স্টেটমেন্ট গুলো রান হবে, আর যদি ফলস হয় তখন সেটা রান হবে না। এটা হচ্ছে ইফ বা ইফ স্টেটমেন্টের মেইন কাজ। যেমন এটা যদি আমরা এখানে এক্সাম্পল না, এটা যদি ফ্লো চার্টটা দেখি, ফ্লো চার্টটা হলো কি রকম, যে একটা কোয়েশ্চেন করা হলো টেস্ট এক্সপ্রেশন, এটা যদি ট্রু হয় তখন এইটার ভিতরে যে কথাগুলো লেখা আছে সেই কাজগুলো হবে, কিন্তু যদি ফলস হয় তাহলে সেই কাজটা না করে সে এইখানে চলে আসবে। ট্রু হলে এই কাজটা করে তারপর এই কাজটা এই জায়গায় আসবে, আর ফলস হলে এই কাজটা সে না করে এদিকে থেকে এই জায়গায় সে আসবে। এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের বৈশিষ্ট্য। যদি আমরা এটার একটা এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পল হলো, ধরে নিলাম যে নাম্বার ইকুয়াল টু 3, এটা একটা ভ্যারিয়েবল। চেক করতে বলা হচ্ছে ইফ নাম্বার গ্রেটার দেন 0 দেন প্রিন্ট ইট ইজ এ পজিটিভ নাম্বার। ঠিক আছে, আবার আরেকটা বিষয়, এখানে যে এই পরের যে প্রিন্টটা আছে সেই পরের প্রিন্টটা অলওয়েজ প্রিন্ট হবে, মানে হলো এখানে এইটা ট্রু হোক বা ফলস হোক, এই লাইনটা ট্রু হোক বা ফলস হোক, এই কাজটা অলওয়েজ করবে। আর আরেকটা পার্থক্য এখানে খেয়াল করে দেখো, এই প্রিন্টটা আর এই প্রিন্টটা আমি দুইভাবে লেখা। একটা প্রিন্ট হচ্ছে ঠিক ইফ বরাবর, আরেকটা প্রিন্ট হচ্ছে একটু ডান দিকে সরে গেছে। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য পাইথনের ক্ষেত্রে যে যদি এটা ট্রু হয় তাহলে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোকে একটু ডান দিকে সরাই লিখতে হবে, যেন পাইথন বুঝতে পারে যে কোন কোন কাজগুলো করতে হবে যদি এটা ট্রু হয়। আর এইটা হলো এটা করতে হবে না, যদি এটা ট্রু হয় এটার জন্য এটা করতে হবে না। হয়তো এটা খুব সুন্দর একটা এক্সাম্পল হয় নাই, তারপরেও আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখার একটু চেষ্টা করি অন্য কোনো এক্সাম্পল দিয়ে। যে ধরো এখানে এরকম আছে, এটা না, আমরা আগে আরো একটা এক্সাম্পল দেখি, স্টেটমেন্ট দেখি, তাহলে হয়তো এটা বোঝাতে একটু ইজি হবে। ইফ এলস, ইফ এলস এর ক্ষেত্রে কি হচ্ছে, ইফ এলস এর ক্ষেত্রে ওই সেম একটা কোয়েশ্চেন থাকবে, যদি এটা ট্রু হয় তাহলে এই কাজ করবে, আর যদি এটা ফলস হয়, এই কথাটা যদি ফলস হয়, টেস্ট এক্সপ্রেশনটা যদি ফলস হয় তাহলে এই কাজটা করবে। আবারও বলি, এটা তোমরা মেবি পড়ে আসছো, তারপর আরেকবার বলা, যে এখানে যে টেস্ট এক্সপ্রেশন এটার ভ্যালু যদি ট্রু হয় তাহলে এই অংশটা করবে। এখানে একটা লাইন থাকবে এমন কোনো জরুরি না, 100টা লাইন থাকতে পারে এখানে, কিন্তু সবগুলো লাইন একটু ডান দিকে সরে গিয়ে বসাইতে হবে, লিখতে হবে এবং সেম লাইন বরাবর থাকতে হবে, এবং এটাকে বলা হয় ইনডেন্টেশন। ইনডেন্টেশন অর্থাৎ ডান দিকে সরে গিয়ে একটু লেখা, নট নেসেসারি ডান দিকে হতে হবে, বাট পাইথনের ক্ষেত্রে ডান দিকে, এটা বাম দিকেও সরে গিয়ে হতে পারে ইনডেন্টেশন মানে, বাট পাইথনের ক্ষেত্রে এটা ডান দিকে সরে গিয়ে হবে। আর যদি এই টেস্ট এক্সপ্রেশনটা ফলস হয় তখন সে এই কাজগুলো করবে না, তখন সে এলস এর ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করবে। যেমন এখানে এই কথাগুলোই এভাবে এক্সপ্লেন করা, যদি এক্সাম্পল হিসেবে দেখি, এই এক্সাম্পলটা বুঝালে একটু ইজি হবে, ঠিকভাবে কাজ করবে। যেমন নাম্বার ইকুয়াল টু 3 আমি একটা ভ্যালু নিয়ে রাখছি, এই ভ্যালুকে আমরা কি করলাম, নাম্বারটা কি গ্রেটার অর ইকুয়াল দেন 0 কিনা, যদি গ্রেটার অর ইকুয়াল দেন 0 হয় তাহলে কি হবে, প্রিন্ট করো এটা পজিটিভ অথবা 0। কিন্তু যদি এরকম হয় যে এলস প্রিন্ট নেগেটিভ নাম্বার, অর্থাৎ যদি এটা যদি
নাম্বারটা যদি লেস দেন 3 হয়, সরি লেস দেন 0 হয়, তাহলে কি হবে? এটা তো নেগেটিভ নাম্বার। তো তখন হবে কি, এই কথাটা তখন ফলস হবে, যে 5 5 ইজ গ্রেটার অর ইকুয়াল দেন 0, এটা তখন ফলস হবে। যদি এটা ফলস হয় তখন সে এলস এর কাজটা করবে, বলবে প্রিন্ট নেগেটিভ নাম্বার। এটা কি বোঝা গেছে কিনা একটু বলো আগে, তারপরে নেক্সট স্টেপে যাব। এতটুকু যা বললাম, কারো যদি কোনো কনফিউশন থাকে কনফিউশনটা ক্লিয়ার করে নাও। আচ্ছা, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, তার মানে মেবি সবার ওকে। আচ্ছা, এখন এটা কিছু এক্সাম্পল যদি দেখতে চাই, ধরো এরকম আমি এটা লিখেই দেখাই যে নাম্বার ইকুয়াল টু 5 if number greater or equal than 0। এই চিহ্নটা আমরা কিন্তু আগেও গত ক্লাসে করে আসছি। এই চিহ্নের মানে কি, লজিক্যাল কম্পারিজন অপারেটর। কম্পেয়ার করতেছে যে নাম্বার আর 0 এই দুটার মধ্যে কম্পেয়ার করতেছে। এটা নাম্বারের ভ্যালু হচ্ছে 5, আমি এখানে দিছি। এটা যদি গ্রেটার অর ইকুয়াল দেন 0 হয় তখন কি হবে, আমি এন্টার দিলেই দেখো এটা অটোমেটিক একটু ডানে সরে গিয়ে লিখবে প্রিন্ট this number is positive or 0, else কি হবে? else আবার আমাকে এই লাইন বরাবর if এর বরাবরই লিখতে হবে এবং একটা সেমিকোলন কোলন দিতে হবে। কোলন দিয়ে আবার আমাকে এভাবে লিখতে হবে নাম্বার ইজ নেগেটিভ, দিস নাম্বার ইজ নেগেটিভ। যেমন এটা যদি আমরা প্রোগ্রামটা রান করি, প্রোগ্রাম রান করলে কি হচ্ছে দেখি আমরা, যে এখানে যে বলে দিল দিস নাম্বার ইজ পজিটিভ অর 0। কেন? কারণ আমি এটা অলরেডি এখানে সেট করে রাখছি। আচ্ছা, যদি এখন এটার পরিবর্তে -5 দিই তাহলে কি হবে? -5 দিয়ে যদি আমরা এটাকে রান করি, তখন এখানে রেজাল্টে দেখো, রেজাল্টে চলে আসবে দিস নাম্বার ইজ নেগেটিভ। সো এটার মিনিং আশা করি আমরা বুঝতে পারছি। এখন এর পরের স্টেপে যাই। এটা এখানে এক্সপ্লেনেশন দেয়া। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইফ এলিফ এলস। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে যদি আমার টেস্ট এক্সপ্রেশন একাধিক হয়, একের বেশি যদি এক্সপ্রেশন হয়, তখন আমাদেরকে এই ফরম্যাটে যেতে হবে। যেমন টেস্ট এক্সপ্রেশন, এটা যদি ট্রু হয় তখন এই কাজগুলো করবে। এখানে মাল্টিপল লাইন হতে পারে। যদি এটা ফলস হয় তখন সে এইটাতে আসবে, এলস ইফ কে সংক্ষেপে এলিফ। এলস ইফ এর শর্টকাট এখানে এলিফ এখানে বলা হয় পাইথনে। এবং এখানে তখন সে করবে কি, সেকেন্ড টেস্ট এক্সপ্রেশন যেটা, সেটা চেক করবে। যদি চেক করে দেখে এটা ট্রু, তখন সে এইখানে যে কয়টা লাইন থাকবে সেটা করবে। যদি এটাও ফলস হয় তখন সে এখানে এলস এর এখানে চলে আসবে এবং এই এলস এর এই কাজগুলো করবে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এলস এর এখানে কোনো কিন্তু টেস্ট এক্সপ্রেশন থাকে না। এটার মানে হলো যে যদি এগুলা ফলস হয় তাহলে অবশ্যই এটা করতে হবে। একেবারে প্রথম যে স্টেটমেন্ট ছিল ইফ স্টেটমেন্ট, ওটার ক্ষেত্রে কি ছিল? ওটার ক্ষেত্রে জাস্ট একটাই ছিল যে যদি হয় করো, না হলে করো না, এরপর চলে যাও। বাট বাকিগুলোর ক্ষেত্রে কি হয়, যে যদি এটা ট্রু হয় তাহলে এটা করো, ফলস হয় তাহলে এটা করো। ইফ দিস ইজ ট্রু এটাকে করো, এলস এটাকে করো যদি ফলস হয়। সিমিলার ওয়েতে এখানে মাল্টিপল যদি এক্সপ্রেশন থাকে, মাল্টিপল কোয়েশ্চেন যদি থাকে, তখন প্রথমে একটা চেক করলাম, এটা চেক কর, যদি দেখি এটা ট্রু তাহলে এটা করব, এটা যদি দেখি না এটা ফলস তাহলে আমরা এলিফে এসে আসব।
এখানে তখন চেক করব, সেকেন্ড এক্সপ্রেশনটা চেক করব, চেক করে যদি এটা ট্রু হয় তাহলে এটা করব, না হলে এলসে চলে যাব। অবশ্যই এটা আরেকটা বিষয় জেনে রাখতে হবে, সেটা হলো এলিফ এখানে যে দেয়া, এটার মানে হলো এটা কোনো জরুরি না যে দুইটা কোশ্চেনই থাকতে পারে, 1,00,000টা কোশ্চেন থাকতে পারে। তো 1,00,000টা কোশ্চেনের জন্য 1,00,000টা এলিফ 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 এভাবে লিখতে হবে। অবশ্যই এতগুলা থাকে না, আমি উদাহরণ হিসেবে বললাম। হতে পারে 10টা 20টার মতো এলিফ লিখতে হয়, কারণ হচ্ছে 10টা 20টার মতো কোশ্চেন থাকে, টেস্ট এক্সপ্রেশন থাকে। সেটা কোথায় থাকে একটু পরে আমরা দেখব এক্সাম্পল হিসেবে। এই এই স্টেটমেন্টটা তোমরা এমনি বুঝবা, তো এটা গেলাম না। যে এখানে বলা হচ্ছে, তাও একটু বলে দিই যেহেতু তোমাদের প্রবলেম আবার যদি হয়। প্রথমে এটা চেক করবে, যদি এটা ট্রু হয় তাহলে এই বডি অফ ইফ, এই যে এই কাজটা সে করবে, করে সে এখানে চলে আসবে। যদি এটা ফলস হয় তখন সে সেকেন্ড এক্সপ্রেশনে যাবে, চেক করবে। যদি এটা ট্রু হয় তখন বডি অফ এলিফ, এই সেকেন্ড এটা কাজ করবে, করে সে এখান থেকে এখানে এসে ওয়েট করবে। আবার যদি দেখে যে না এটাও ফলস, তখন এখান থেকে এসে বডি অফ এলস অর্থাৎ এই কাজগুলো করবে। বডি বলতে এখানে বোঝানো হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট থাকতে পারে, মিনিমাম একটা লাইন, ম্যাক্সিমাম ইনফাইনিট ইনফাইনিট লাইন এখানে থাকবে। এবং এটা করে সে আবার এখানে এই লাইনে এখানে চলে আসবে এবং এরপরে যে বাকি যে কাজগুলো থাকবে এটা এরপরে করবে। এটা জাস্ট একটা ফরম্যাট, যে ইফ এলস যখন আমরা ইউজ করব তখন এরকম ভাবে আমাদেরকে ইউজ করতে হবে। যদি এটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা কি? এই যে এক্সাম্পল হচ্ছে সিম্পল ভাবে যে নাম্বারটা আমি এখন বলতে চাই সেটা কোন টাইপের নাম্বার। যদি নাম্বারটা গ্রেটার দেন 0 হয় তাহলে অফকোর্স এটা পজিটিভ নাম্বার। যদি নাম্বারটা গ্রেটার দেন 0 না হয় তাহলে আমি চেক করব এটা কি ইকুয়াল টু 0। যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে তো প্রিন্ট 0, খুব সিম্পল। কিন্তু যদি দেখা গেল যে না এটা 0 না, তার মানে তাহলে কি হবে, এটা পজিটিভও না এটা 0ও না, তাহলে কি হবে, অবশ্যই নেগেটিভই হবে। সো এই জন্যই এখানে এলস এর জন্য আর কোনো কোশ্চেন থাকে না। আচ্ছা, এইখানে যে জিনিসটা বলা, এই অংশটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো এলিফ ইউজ করা হয়নি। এখানে যে স্টাইল সেম কাজই করা হয়েছে, এর আগের স্লাইডে যেটা করা হয়েছে সেটাকে একটু অন্যভাবে করা, কিন্তু এখানে কোনো এলিফ ইউজ না করে ইফ এর ভিতরে আরেকটা ইফ ইউজ করা হয়েছে। এইটাকে বলা হয়ে থাকে নেস্টেড ইফ। এই যে এই জায়গায় খেয়াল করো, নেস্টেড ইফ। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তো এখানে যদিও পাখির বাসা অর্থে ইউজ হয় নাই, এখানে বোঝানো হচ্ছে একটা বাসার ভিতরে বাসা এরকম। ফর এক্সাম্পল ইফ এর ভিতরে ইফ, এটাকে বলা হয়ে থাকে নেস্টেড ইফ। অর্থাৎ এখানে আমি একটা কোশ্চেন করলাম, তার ভিতরে গিয়ে আবার আরেকটা কোশ্চেন করলাম, তার ভিতরে গিয়ে আমি চাইলে আবার আরেকটা কোশ্চেন করতে পারি। এখানে অনেক লেভেল হতে পারে, 100-200টা লেভেল পর্যন্ত হতে পারে, যদিও এত লেভেল পর্যন্ত যাওয়া হয় না, বাট এরকম হতে পারে। তো এই রকম কেস গুলোকে বলা হয়ে থাকে নেস্টেড ইফ। এটা কিন্তু ওই আগে যেটা আমরা দেখলাম, এই যে এলিফ ইফ এলিফ এলস, এই তিনটা লাইন ইসে যেটা আমরা দেখলাম, এটাকেই আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এই জায়গায় করছি। অর্থাৎ এটা সেকেন্ড টাইপে আমরা আরেকভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেয়া উইথ নেস্টেড ইফ স্টাইল। ফর লুপ আমরা স্টার্ট করব, কিন্তু তার আগে আমরা একটা বিষয় একটু জানতে চাই, যে এইখানে কারো কোনো, এই এতটুকুতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা একটু বলো। যেমন আজকে আমরা অ্যাকচুয়ালি ছোটখাটো দুইটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা দুইটার জন্য দুইটা টাইম দেয়া থাকবে। একটা জিনিস আমি তোমাদেরকে এখানে বলে রাখি, প্রথম আজকের যে থার্ড অ্যাসাইনমেন্ট এটা হবে, অবশ্যই সেটাতে যেটা করতে হবে সেটা সম্পর্কে আগে বলে রাখি, তারপর আমরা ফর লুপে যাব। সেটা হলো যে আমরা ওই ফাইলটা ওপেন করি, এই থার্ড অ্যাসাইনমেন্ট 3 তে কি হবে,
অ্যাসাইনমেন্ট 3 তে হবে আমরা নরমালি এরকম ইকুয়েশন দেখে আসছি। এই ইকুয়েশনকে কি বলা হয়? স্যার দ্বিঘাত সমীকরণ বলা হয়। দ্বিঘাত সমীকরণ বলা হয়। এখন দ্বিঘাত সমীকরণ কিন্তু সব সময় না, যখন y এর মান 0 তখনই এটাকে সেইভাবে আমরা ট্রিট করি, বাকিগুলোর ক্ষেত্রে এটা নট ইকুয়াল টু 0। সো এখন তোমাদের যে কাজটা হবে সেই কাজটা হলো এটা ইকুয়াল টু 0 আছে, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি করতে হবে একটু কেউ বলতে পারবা? মানে পাইথনের ক্ষেত্রে না, তোমাকে কি করতে হয় নরমালি যদি তোমাদেরকে এটা বলা হয় দ্বিঘাত সমীকরণ সলভ করো, তাহলে কি করতে হয়? স্যার এইটা সলিউশন তো স্যার অনেক ভাবে করা যায়। এটা দুইটা সূত্র বের হবে। হ্যাঁ, সূত্র বের হলো, তারপর তারপর স্যার এইটার মতো করে আমাদের যদি অন্য কোনো সমীকরণ দেওয়া থাকে, তাহলে ওই সমীকরণটাকে এর সাথে মিলানোর পর এ বি সি এর ভ্যালু বের করে আমরা যদি সেই সূত্রগুলোতে ইনপুট করে দেন আমরা এক্স ওয়ান আর এক্স টু এর মান বের করতে পারবো। আচ্ছা, তোমার এটা কথা হয়নি, আমি তোমাদের একটু বলি তাহলে। এখানে আমি তোমাদের একটু ইমেজে যাই। কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন যখন আমরা যদি সলভ করি, ফর এক্সাম্পল এখানে যেটা আসছে, আমাদের এই উপরের অংশটা মনে দেখার দরকার নেই, এখানে কি আছে 6x2, এটা আমাদের দরকার নেই। আমরা যখন এটা সলভ করি, ওকে, এই দ্বিঘাত সমীকরণ যখন ax² + bx + c মনে করলাম, এটা যখন আমরা এটাকে সলভ করি, এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে গুগল ক্রোমের? জি স্যার। হ্যাঁ, সো যদি এখানে ax² + bx + c = 0, এটা যখন থাকে তখন আমরা সলভ করে এরকম একটা ইকুয়েশন পাবো। জি স্যার। b ± √b² - 4ac হোল ডিভাইডেড বাই টুয়াইস। জি স্যার। এখন তোমাদের কাজ হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা হবে, সেই অ্যাসাইনমেন্টে তোমরা a b c এই কনস্ট্যান্টের ভ্যালু ইনপুট দিবা। তোমরা যেটা অলরেডি করছো a + b a - b, সেটার ক্ষেত্রে যেটা করছো সেই টাইপেরই a b c এর ভ্যালু ইনপুট নিতে হবে। ইনপুট যদি নেই তাহলে কি হবে? এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দুইটা ভ্যালু আসবে না, একটা প্লাস একটা জি মাইনাস। স্যার, একটা পজিটিভ একটা নেগেটিভ। না, পজিটিভ নেগেটিভ হবে না, দুইটা ইকুয়েশন হবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। সেটার ভ্যালু দুটার ভ্যালুই পজিটিভ হতে পারে, দুটার ভ্যালুই নেগেটিভ হতে পারে, না একটা স্যার, একটা প্লাস মাইনাসের জন্য স্যার দুইটা সমীকরণ হবে না, একটা এক্স ওয়ান একটা এক্স টু, মানে এক্স এর দুইটা মান বের হবে এখানে। একটা x1 আসবে, একটা x2 আসবে। জি স্যার। x1 এ প্লাস থাকলো, x1 আর x2 তে মাইনাস থাকলো। এখন তোমাদের যে প্রথম কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করা। পাইথনে এই ইকুয়েশনটা ইমপ্লিমেন্ট করে বি এ সি এর ভ্যালু ইনপুট নিব, ইনপুট নিয়ে এই ক্যালকুলেশন করে এক্স এর মান কত আসে সেটা শো করতে হবে। তো এখন এটার কি কি আহ, কি কি বৈশিষ্ট্য হতে পারে কেউ কি বলতে পারবা? যেমন আমি যদি এটা ছবি একটু নেই, এটা ছবি নিয়ে আমি ধরো এসে আসলাম, ওয়ার্ডে আসি, ওয়ার্ড করে গেল, এই যে ইকুয়েশন আমি এখানে লিখলাম। এই ইকুয়েশন লেখার পরে এখানে এই যে ইকুয়েশন লিখলাম, এটার জন্য x1 একটা হবে আর একটা হবে x2। অবশ্যই এটা ওভাবে লেখা যাবে না, এটা আমি ওয়ার্ডে লিখতে পারবো, পাইথনে এভাবে আমরা লিখতে পারবো না নিচে নিচে। তো এইটা যখন হলো, এটার পরে আমরা কি করব? এই x1 আর x2 এর জন্য যে ক্যালকুলেশনটা আমরা করে কোন টাইপের রেজাল্ট পেতে পারি, কারো কি আইডিয়া আছে? স্যার আগে তো স্যার এ বি সি এর ভ্যালু গুলো ইনপুট করতে হবে, হ্যাঁ, দেন ক্যালকুলেশন করে স্যার ধরো দেখতে হবে।
কি হলো? ধরো এ বি সি, এটা তো আমি বললাম এ বি সি, এ বি সি এই তিনটার ভ্যালু ইনপুট নিবা। এর পরের অংশটা বলতেছি, এর পরেরটা কি করবা? এবিসি স্টেপ ইনপুট নিলা, ইনপুট ফাংশনের মাধ্যমে তোমরা ইনপুটের মাধ্যমে তোমরা এবিসি নিছো। নেয়ার পর এখানে x1 x2 ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে আমরা x1 আর x2 এর মান কি রকম হতে পারে, কারো আইডিয়া, কেউ আইডিয়া দিতে পারবা? স্যার ভগ্নাংশ টাইপ। না জেনে উল্টাপাল্টা কথা বলো কেন? স্যার হায়ার ম্যাথে স্যার তো এইভাবে করাইছিলাম স্যার, এই জন্য বলতেছি, ওই অনুযায়ী বলতেছি আর কি। স্যার হচ্ছে পড়ছিলাম, যদি মনে নেই বলি, মানে বাস্তব সংখ্যা বা এরকম টাইপ, মূলদ অমূলদ এই এমন বিষয়গুলো কোনো হতে পারে। জরুরি না, এমন কোনো বাস্তব সংখ্যা মানে কি? একজন বলছে ভগ্নাংশ, একজন বললো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? স্যার বাস্তব সংখ্যা। হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের একটু সেলে সলভ করি, একটু ইজি করি। এটা তিনটা টাইপের অ্যান্সার হতে পারে। স্যার ইমাজিনারি একটা। হ্যাঁ, তিনটা টাইপের অ্যান্সার হতে পারে, যেখানে প্রথম স্টেপটা হচ্ছে যে x1 আর x2 এর মান দুটাই সমান, ইকুয়াল। জি স্যার, তিনটা কন্ডিশন। ঠিক আছে, তিনটা কন্ডিশন হতে পারে। প্রথম কন্ডিশন হচ্ছে যে এই x1 আর x2 ইকুয়াল। ওকে, ইকুয়াল কখন পসিবল? ইকুয়াল পসিবল যখন বি স্কয়ার মাইনাস 4ac। এই ভ্যালুটা যখন 0 হবে তখনই পসিবল। বি স্কয়ার মাইনাস 4ac এটা যখন 0 হবে তখন x1 x2 ইকুয়াল হবে, সেটা হোয়াট এভার ভ্যালু হোক ইকুয়াল হবে। ওকে, বি স্কয়ার মাইনাস 4ac যখন 0, দেন x1 আর x2 ইকুয়াল হবে। সেকেন্ড কি হতে পারে? x1 আর x2 দুটা x1 আর x2 দুটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? রিয়েল নাম্বার কখন হবে? স্যার বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার কখন হবে? যখন এই বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে। 0। ওকে, তো এখানে কি পেলাম একটু আরো একটু আইডিয়া দিয়ে দেই। বি স্কয়ার মাইনাস 4ac যেহেতু বলতেছি, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, এটা স্যার Okay. প্রথম কন্ডিশন। এটাকে কি বলা হয় সংক্ষেপে, কি জানো কি বলা হয়? স্যার মূল বা বিস। এটাকে বলা হয় ডি। ডি মানে হচ্ছে ডিটারমিনেন্ট, নির্ণায়ক। সো আচ্ছা, যখন এটা যখন এই x1 x2 ইকুয়াল হয়, ওই সময় অ্যাকচুয়ালি কোন কারণে ইকুয়াল হয়? কারণ d ইকুয়াল টু 0। d ইকুয়াল টু 0 হলে তখন x1 x2 ইকুয়াল হয়। রিয়েল কখন হয়? যখন d গ্রেটার দেন 0। ঠিক আছে, d গ্রেটার দেন যখন 0 হয় তখন এটা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে যখন এটা আনরিয়েল বা ইমাজিনারি হয়। ইমাজিনারি কখন হয়? যখন d এর ভ্যালু লেস দেন 0 হয়। ঠিক আছে, খেয়াল করো, এই বিষয়গুলো খেয়াল করো যে x1 x2 তিনটা মান হতে, তিন টাইপের মান হতে পারে। যখন d এর মান 0 তখন দুটা সমান। যখন d গ্রেটার দেন 0 তখন রিয়েল ভ্যালু, অর্থাৎ দুটাই নরমাল রিয়েল ভ্যালু আসবে। কিন্তু যদি d এর মান 0 হয় তখন এটা ইমাজিনারি আসবে। দুটার জন্য ইমাজিনারি। ইমাজিনারি মানে কি? ইমাজিনারি মানে হচ্ছে, যদি আমরা এরকম লিখি যে a প্লাস বি জে, এই আকারে আসবে। অর্থাৎ হতে পারে a1 b1 j, a2 b2 j,
এই আকারে আসবে, অর্থাৎ x1 হচ্ছে এটা আর x2 হচ্ছে এটা, এইরকম ভ্যালু আসবে। সো এখন তোমাদেরকে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে এই অ্যাসাইনমেন্টে। এ বি সি, আমি আবারও বলি স্টেপগুলা। প্রথমে এ বি সি ইনপুট নিতে হবে, ইনপুট নিয়ে এই ক্যালকুলেশন করতে হবে, এই ক্যালকুলেশনের উপর বেস করে ডিসিশন নিতে হবে, ইফ এলস ইউজ করতে হবে। আরো আরো একটু ইজি করে দিলাম, ইফ এলস ইউজ করতে হবে। ইফ এলস ইউজ করে বলতে হবে যে x1 x2 ইকুয়াল কিনা, রিয়েল কিনা, ইমাজিনারি কিনা। শুধু এটা বললেই হবে না, এই মানটা কত সেটা বলতে হবে, অর্থাৎ x1 আর x2 এর মান কত, তিনটা যেই ক্ষেত্রেই হোক সেটার ক্ষেত্রে মান কত আসে সেটা দেখাতে হবে। আচ্ছা, এখন আরো একটা লাস্ট স্টেপ, রেজাল্ট যখন করতে যাবা, রেজাল্টে তোমাদেরকে তিনটা মান দেখাতে হবে, অর্থাৎ এবিসি এর তিনটা সেট নিতে হবে, এ বি সি, এটার জন্য তিনটা ভ্যালু নিতে হবে। একটা ভ্যালুর জন্য এমন যেন ডি এর মান যেন 0 হয় এমন ভ্যালু চুজ করতে হবে, তারপর ডি এর মান গ্রেটার দেন 0 হয় এমন একটা ভ্যালু চুজ করতে হবে, তারপর ডি এর মান যেন লেস দেন 0 হয় তেমন একটা ভ্যালু চুজ করে তিনটার জন্যই রেজাল্টটা কি আসে সেটা দেখাতে হবে। তো এটার জন্য প্রোগ্রাম কিন্তু একটাই, বাট রেজাল্ট তিনটা। প্রোগ্রাম এক পেজ হবে, রেজাল্টটা জাস্ট 3 পেজ হবে। এবং অবশ্যই এবিসি যেহেতু ইনপুট নিতে হবে, তার মানে কি রান করে ইনপুট নিতে হবে। এই অ্যাসাইনমেন্টটা কি বোঝা গেছে? আর সবগুলাই যাচ্ছে। পড়াশোনা করতে হবে যে দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন কিভাবে আমরা বের করব। স্যার আর হাতে কলমে তো স্যার এটা করা যাবে, কিন্তু স্যার পাইথন দিয়ে স্যার একটু হলে তো টাফ হবে, যদি নতুন তুমি শিখতে। যদি তুমি যদি আজকে সেকেন্ড অ্যাসাইনমেন্ট করতে পারো, থার্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে এর পরের স্টেপ। স্যার সেকেন্ডটা স্যার করছি, ওটা কি স্যার সাবমিট করে দিব? হ্যাঁ, ক্লাস শেষে করো। জি স্যার স্যার। সেকেন্ডটা বুঝি না, আরেকটু যদি বুঝাই দিতেন। এই যে এই জায়গা এইটা যে তোমরা যেটা আমি থার্ড এসে কি বলছিলাম যে এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস 7, এখানে এ বি সি এবং এক্স এর মান নিয়ে একটা ক্যালকুলেশন দেখাতে হবে, ঠিক না? এ বি সি যেখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং এক্স এর মান তুমি ইনপুট নিলা, করতে পারো সেভাবে করে তুমি সেটা ক্যালকুলেশন করে সাবমিট করবা। বাট এইখানে যেটা করতে হবে, এখানে তোমাকে এ বি সি এর ভ্যালু ইনপুট নিতে হবে এবং ওটার উপর বেস করে x1 x2 এর মান বের করতে হবে। এখানে তুমি টোটালটার মান বের করছো, যেখানে সবগুলাই তুমি তিনটা এবিসি তুমি তিনটা আগে থেকে সেট করে দিছো তোমার ইচ্ছা মতো, আর এক্স এর মানও পরে তুমি ইনপুট নিছো ইনপুট ফাংশনের মাধ্যমে। এখানে তোমাকে ইনপুট ফাংশনের মাধ্যমে এবিসি ইনপুট নিতে হবে, নেয়ার পর সেকেন্ড স্টেপ ডি ক্যালকুলেশন করতে হবে, ডি ক্যালকুলেশন করার পরে ইনপুট ইফ এলস কন্ডিশন ইউজ করে x1 x2 ভ্যালুটা আমাকে ওইখানে শো করতে হবে যে কত আসে। এবং অবশ্যই ইমাজিনারি পার্টের ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু এই ফরম্যাটে দেখাতে হবে, a1 b1 যে a2 b2 যে এইভাবে ফরম্যাটে দেখাতে হবে। এটা কোনো ব্যাপার না। আজ তোমরা যদি কমপ্লেক্স নাম্বারের যে কাজগুলো যেটা আছে লাস্ট ক্লাসে আমরা দেখে আসছি সেটা করলেই এটা করতে পারবা। এবং এটা সাবমিট করার জন্য নেক্সট ক্লাস তোমাদের হচ্ছে কোন দিন? সোমবার। আজকে বুধবার। তো সোমবারের মধ্যে এটা সাবমিট করতে সোমবারের মধ্যে এটা সাবমিট করতে হবে, 8 তারিখের মধ্যে এটা সাবমিট করতে হবে। এরপর আবার আরো একটা দিব, এরপর তোমাদের ফাইনাল মিড টার্ম পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। সো সেভাবেই এটা স্টাডি করবা। পরীক্ষা কিন্তু চলে আসছে, পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই, এক সপ্তাহ নেই। খুব সম্ভবত আমার জানা মতে 11 মার্চ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, আজকে 3 তারিখ। তো পড়াশোনা স্টার্ট করে এগুলা স্টার্ট করে দিও।
আমরা এর পরের স্টেপে যাই। আচ্ছা, আজকের সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ দিয়েও তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, কিন্তু সেটা আমরা পরে দিব, অ্যাসাইনমেন্ট গুলো পরে দিব। আপাতত আমরা পরীক্ষার জন্য যেটা পড়া দরকার সেটা আমরা দেখব। আজকের থার্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণের সলিউশন। এটা আর আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো তোমাদের যে কি বলে এটাকে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো নেওয়া হচ্ছে সেটা অ্যাকচুয়ালি দুইটা হিসেবে নেওয়া হবে, দুইটার মার্কস হিসেবে দেওয়া হবে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আর একটা ক্লাস টেস্ট। তোমাদের টোটাল 20 মার্কস এর যে অংশটা, সেটা তোমাদের অ্যাসাইনমেন্টের দিয়ে কভার করা হবে। এবং অ্যাসাইনমেন্ট করার জন্য নরমালি ক্লাস টেস্টে কি হয় যে 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে আমরা ক্লাস টেস্টটা নেই, কিন্তু এই ক্লাস টেস্টে ওইভাবে নিলে দেখা যায় অনেকেই কিছু পারো না, তো সেই জন্যই অ্যাসাইনমেন্টের আকারে দেয়া, এবং এটার মার্কসটা সেই ক্লাস টেস্টের মার্কসের সাথে অ্যাড হবে, অর্থাৎ টোটাল 20 মার্কসের হিসেবে কাউন্ট হবে, আর বাকিটা তো বাকিগুলোর সাথেই থাকবে। আচ্ছা, এবার আমরা আসি ফর লুপ। তোমাদের যদি কারো কোয়েশ্চেন থাকে অফকোর্স কোয়েশ্চেন করে নাও, কারণ হচ্ছে না বুঝলে পরবর্তীতে তোমাদের জন্য সমস্যা হবে। এটাতে স্যার আপনাদের একটু হয়েছে এটা জানতে পারবো না স্যার? আরেকবার একটু বলো। স্যার আমরা তো অ্যাসাইনমেন্টটা জমা দিলাম কালকে, অ্যাসাইনমেন্ট 1 জমা দিচ্ছি স্যার, এটা কতটুকু হয়েছে স্যার এটা একটু জানতে চাইছিলাম আর কি, আচ্ছা, হয়েছে কিনা। এটা তো আগে আমি দেখবো, তারপর আমি বলতে পারবো। আমি তো এখনো, তোমরা তো এখন জাস্ট সাবমিট করছো, সাবমিট করে আমি এটা দেখে নেই, তারপর আমি বলতে পারবো তোমাদের। ওকে। তোমরা যদি এটা জানতে চাও যে তোমাদের কার কতটুকু হয়েছে, তাহলে আমি এটা নেক্সট ক্লাসে তোমাদের বলবো দেখে। আজকে আজকে তো আজকে তো তোমাদের নিয়ে টোটাল টোটাল 3টা হয়। যদি যদি তোমরা এটা এরকম করতে পারো যে সবাই, তোমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে তোমাদের নেক্সট সোমবারে স্যার। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে। যদি তোমরা সবাই রবিবারের মধ্যে সাবমিট করতে পারো, রবিবার মানে 7 তারিখের মধ্যে যদি সাবমিট করতে পারো, তাহলে 8 তারিখ তোমাদের 3টা যে অ্যাসাইনমেন্ট হলো সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, যে কি হলো না হলো, কে কি রকম করছো, কোথায় ভুল হয়েছে, সেটা কিভাবে ঠিক করা যায়, এগুলা নিয়ে আমরা 8 তারিখে ডিসকাস করতে পারি। যদি তোমরা 7 তারিখের মধ্যে এই 3টা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারো। হতে পারে আজকেই তোমাদের তো এরপর মানডের পরে কি ওয়েডনেসডে ক্লাস আছে না, ওয়েডনেসডে খুব সম্ভবত ক্লাস নাও হয়তো করতে পারো তোমরা, যেহেতু 11 তারিখ থেকে পরীক্ষা। রুটিন কি পাইছো নাকি তোমরা? না স্যার রুটিন পাইনি। রুটিন হয়তো হয়ে যাবে, শুক্রবারের মধ্যে হয়তো হয়ে যাবে। আচ্ছা, ফর লুপে আমরা আসি। ফর লুপ কি এটা তোমরা অনেকেই জানো, তারপর আরেকবার আমাদেরকে একটু রিভাইজ করতে হবে। সেটা হলো যে এখানে আমরা নরমালি যেভাবে ফর লুপের ক্ষেত্রে অনেকগুলো স্টাইল আছে, তার মধ্যে একটা স্টাইল আমরা দেখব এবং ওটাই সবসময় করে যাব। যে ফর লুপ কখন ইউজ করা হয়? ফর লুপ ইউজ করা হয় যদি একই কাজ আমাদেরকে বারবার করতে হয়, সেম টাইপের কাজ যদি আমাকে বারবার করতে হয়,
তখন আমরা ফর লুপ বা লুপ টাইপের কাজ করে থাকি। সো এইটাকে বলা হয়ে থাকে আইটারেশন বা বারবার এক বা আইটারেট ওভার, এটাকে বলা হয়ে থাকে যে যদি আমরা এরকম এই আইটারেশনের কাজগুলো করতে চাই মানে একই জিনিস বারবার করব এরকম করতে চাই, তখন আমাদেরকে ফর লুপ ইউজ করতে হয়। সো তাহলে এটার স্টাইলটা কি বা ফরম্যাটটা কি? এর ফরম্যাট হচ্ছে ফর লিখে আমি একটা ভ্যারিয়েবলের নাম দিব, ধরে নিলাম আই। ইন সিকোয়েন্স, এখানে ইন টাইপের একটা কথা আমরা যেটা গত ক্লাসে দেখে আসছিলাম যে মেম্বারশিপ অপারেটরের ক্ষেত্রে, যে এটার ভিতরে আমরা চেক করব আছে কিনা। এটা একটা এই সিকোয়েন্স বলতে বোঝানো হচ্ছে সেটা কোন একটা লিস্ট হতে পারে, কোন একটা টাপল হতে পারে, কোন স্ট্রিং হতে পারে, এরকম হবে। এবং এটার প্রত্যেকটা, এটা অফকোর্স কোন লিস্ট, টাপল বা স্ট্রিং হবে, এর বাইরে আর কোনো কিছু হবে না। ওকে, তো কারণ কি এখানে একটা সিকোয়েন্স মেইনটেইন করে রাখা হয় এই তিনটাতে, অন্যগুলোতে কোনো সিকোয়েন্স মেইনটেইন করা হয় না। যে কারণে আমরা ডিকশনারিও করতে পারবো, কিন্তু ডিকশনারি নরমালি আমরা লুপের মধ্যে ফর লুপে ইউজ করি না, আমরা ডিফারেন্ট ওয়েতে ইউজ করি সেটা একটু অন্যভাবে। তো এইখানে নরমালি কোনো লিস্ট বা টাপল বা স্ট্রিং দিয়ে আমরা চেক করব, এবং যদি এটা কন্ডিশনটা ট্রু হয় যে এই ভ্যালুটা এখানে যদি কোনো ভ্যালু থাকে, তখন সেই ভ্যালুর জন্য আমরা বডি অফ ফর, অর্থাৎ এখানে মিনিমাম এক লাইন, ম্যাক্সিমাম ইনফাইনাইট লাইন থাকতে পারে, এবং অবশ্যই ওই ইফ এর মতোই আমরা একটু ডান দিকে সরাই লিখবো, ইনডেন্ট করে লিখবো, তা না হলে এরর দেখাবে। করে আমরা এই ফর লুপের কাজটা করব। এটা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। যেমন এখানে ফর লুপের একটা ফ্লো চার্ট দেয়া এবং এখানে একটা প্রোগ্রাম দেয়া। যেমন ফর লুপের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ফর ইচ আইটেম ইন সিকোয়েন্স, অর্থাৎ ওই সিকোয়েন্সের ভিতরে, অর্থাৎ লিস্ট, টাপল, স্ট্রিং এর ভিতরে প্রত্যেকটা আইটেমের জন্য আমরা প্রথমে চেক করব লাস্ট আইটেম কি আমরা পেলাম কিনা। এটা ফর লুপ নিজেই করে, আমাদেরকে চেক করতে হবে না, ফর লুপ নিজেই চেক করে। যদি লাস্ট আইটেম না এসে থাকে তাহলে সে বডি অফ ফরে যে কথাগুলো লেখা আছে সেটা করবে, করার পর সে আবার এখানে ব্যাক করবে, আবার চেক করবে লাস্ট আইটেম কি পৌঁছালো না আসে নেই, বডি অফ ফরে আসলো, আবার এখানে গেল, পৌঁছাইছে না এখনো আসে নেই, বডি অফ ফর, এখানে গিয়ে আবার এখানে আসলো, লাস্ট আইটেম কি চলে আসছে, হ্যাঁ চলে আসছে, তখন এখান থেকে ফর লুপ থেকে বের হয়ে যাবে। ধরে নিলাম আমরা তিনটা আইটেম রাখছি, তাহলে তিনবার এটা এরকম তিনবার হবে, এই কাজটা এরকম ঘুরবে তিনবার। যদি এখানে লাস্ট আইটেমটা যদি ধরে নিলাম টোটাল আইটেম যদি 100টা হয়, তাহলে এখানে 100 বার এরকম ঘুরবে, এবং 101 নম্বর যখন আসবে তখন এখান থেকে বের হয়ে আসবে। তো এখানে ফর এক্সাম্পল যেটা বলা, যে প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ অল নাম্বারস স্টোরড ইন এ লিস্ট, এটা কি বলা হচ্ছে, বলা হলো একটা লিস্টের ভিতরে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোর যোগফল বের করতে হবে, এমন একটা পাইথন প্রোগ্রাম লিখতে হবে। সো না, ঠিক আছে, ওকে, আমরা এখানে আসলাম, নাম্বার হচ্ছে এরকম একটা, এই নাম্বারগুলো আমাদের দেওয়া আছে। এখন যেহেতু আমি নাম্বার যোগ করতে চাচ্ছি, যেখানে আমি যোগ করব সেটাকে আগে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ইনিশিয়ালাইজ মানে হচ্ছে স্টার্টিং ভ্যালু একটা দিয়ে দিতে হবে। স্টার্টিং ভ্যালু হচ্ছে 0। স্টার্টিং ভ্যালু 0 হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এই ফরের স্টাইলে আমরা এটা লিখব, ফর ভ্যাল, ভ্যাল মানে হচ্ছে একটা ভ্যালু, ওই নাম্বারের ভিতরে যেহেতু এটা একটা লিস্ট, এই লিস্টকে আমরা এখানে দিব, পাস করব, এখানে লিখব। সে তখন করবে কি, এই ফর লুপ করবে কি, প্রত্যেকটা সিকোয়েন্স বাই সিকোয়েন্স একটার পর একটা ভ্যালু নিবে। প্রথম ভ্যালু হচ্ছে 6, সো এখানে ভ্যালু ইকুয়াল টু 6 হবে। 6 হওয়ার পর এখানে কি করবে, সাম ইকুয়াল টু সাম প্লাস ভ্যাল, মানে হলো 0 প্লাস 6, 0 প্লাস 6 করার পর এখানে সাম হয়ে গেল 6। এখনো কিন্তু লাস্ট আইটেম 11তে আমরা পৌঁছাইনি, সো লাস্ট আইটেম যেহেতু পৌঁছাইনি, সেকেন্ড ভ্যালুতে আসবে 5। 5 হলে ভ্যালু হলো 5, এখানে আসবে প্রথমে একটু আগে 6 ছিল, জি স্যার। 6 প্লাস
5 ইকুয়াল টু 11। সো এখানে 11 স্টোর হলো, এরপর 3 আসলো, 11 যোগ 3 14, তারপর এখানে 8 আসলো, 14 প্লাস 8 22, তারপর 4 আসলো, 22 যোগ 4 26, এভাবে করতে করতে 11 পর্যন্ত যাবে এবং টোটাল এই নাম্বারগুলোর জন্য যোগফল আসবে 48। যখন 11 হয়ে যাবে, 11 পরে যোগফল হবে 48। 11 পর কিন্তু আর কিছু নাই, তখন কিন্তু সে আর এখানে আর থাকবে না, সে এই যে আউট হয়ে যাবে, এক্সিট লুপ করে যাবে, যে লাস্ট আইটেম পৌঁছায় গেছে, লাস্ট আইটেমের কাজ শেষ, এরপর আমরা বের হয়ে গেলাম এবং এখানে রেজাল্ট দেখাই দিল সাম ইজ এত, যত আছে, যে সাম ইজ 48 এভাবে দেখালো। ফর লুপটা কি বুঝতে কারো অসুবিধা আছে? এই যে এখানে আমরা দেখলাম। এখন এই জায়গায় একটা বিষয় জানা রাখতে হবে, সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে এক ধরনের একটা লিস্ট। সে মানে এখানে যে ভ্যালুটা আছে, এখানে যে একটা ফাংশন যেটা একটা লিস্ট জেনারেট করে, সে করে কি, ধরো আমি যদি রেঞ্জ 10 এভাবে লিখি, সে 0 থেকে 9 পর্যন্ত ভ্যালু রিটার্ন করবে, আমাকে দিবে। যদি আমি রেঞ্জ 10 লিখি, সে ভ্যালু রিটার্ন করবে 0 থেকে 9 পর্যন্ত। যদি আমি এটাকে লিস্ট আকারে সেভ করতে চাই, তখন সে একটা একটা করে লিস্ট আকারে এভাবে সেভ করবে। যদি আমি এবার লিখি 1 to 8, এটার মানে কি? এটার মানে হলো যে আমি এটা এখানে এক্সাম্পল হিসেবে যদি দেখো, এই যে এখানে খেয়াল করে দেখো, প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এটা রেঞ্জ 10। এটার ক্ষেত্রে হবে কি 0 থেকে 9 পর্যন্ত সে দেখাবে, যখন আমি 10 হিসেবে লিখলাম। 1 to 8 যখন লিখবো, তখন এটা হবে স্টার্ট হবে 1 দিয়ে, শেষ হবে তার 8 এর আগের ভ্যালু পর্যন্ত। এর আগেরটাই খেয়াল করো, 10 যখন লিখছি তখন শুধু একটা ভ্যালু এবং শুরু হয়েছে তখন 0 থেকে। কিন্তু যদি আমি 1 to 8 লিখি, তাহলে স্টার্ট হবে 1 থেকে। আমি যদি এখানে 0 to 8 লিখি, তখন 0 থেকে 7 পর্যন্ত দেখাবে। আমি যদি -1 থেকে 8 লিখি, তখন ওইভাবে করেই দেখাবে, এক এক করে বাড়বে, ইন্টিজার নাম্বার। এটা অবশ্যই ইন্টিজার নাম্বার ফেরত দেয়। এই যে এখানে যে বলা স্টার্ট ভ্যালু, স্টপ ভ্যালু, তারপর স্টপ ভ্যালু ঠিক না, স্টপ -1 হবে, তারপর হচ্ছে স্টেপ সাইজ। যদি আমি লাস্টেরটা যেটা 3টা ভ্যালু দেই 182, এটার মানে কি, যে 1 থেকে শুরু হবে, 8 এর আগ পর্যন্ত 7 পর্যন্ত থাকবে এবং এক ভ্যালু বাদ দিয়ে সে দেখাবে, স্টেপ দিবে। যেমন প্রথম ভ্যালু হচ্ছে 1, তারপর যদি আমি একটা বাদ দিই, অর্থাৎ দুইটা করে, যদি দুইটা পর পর কি হয় সেটা যদি করতে চাই, তাহলে 1 + 2 = 3, 3 + 2 = 5, 5 + 2 = 7, এবং আমাদের এই রেঞ্জটা লাস্টের ভ্যালুটা চলে আসছে। এরপর আর হবে না। তো এইটা আমাদের জানা থাকতে হবে, কারণ কি, এটার কারণ হচ্ছে আমরা এটা একটা লিস্ট আকারে ফর এক্সাম্পল ফর এর ক্ষেত্রে ইউজ করি, যে যখন এখানে আমরা একটু দেখব এখন এই জায়গা। আচ্ছা, এইটা আবার আরো একটা বিষয় আসছে, সেটা হলো যে এটা একটা লিস্ট, ঠিক আছে? এটা তো সবাই আমরা বুঝতে পারতেছি, যদি তোমরা আগের ক্লাসে আমরা দেখে আসছি, তিনটা লিস্টে 3টা ভ্যালু আছে, পপ, রক, জ্যাজ, কথার কথা। এখন এখানে কয়টা ভ্যালু আছে সেটা জানার জন্য আমরা লেন নামক একটা ফাংশন ইউজ করি, যেটাকে অ্যাকচুয়াল ফুল নেম হচ্ছে লেন্থ অফ সামথিং। তো তখন এখানে সে লেন্থ অফ জেনার যখন আমরা লিখব, এই যে এই ভ্যালুর নাম, ভ্যারিয়েবলের নাম, তখন এখানে সে 3 ফেরত দিবে, 3, লেন্থ অফ জেনার = 3। তারপর এখানে কি করবে, ফর i ইন রেঞ্জ অফ 3, সো এটা শুরু হবে 0 থেকে 2 পর্যন্ত থাকবে, কারণ এটা হচ্ছে 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন। 3 লিখলে 2 পর্যন্ত যাবে। সো যখন এরকম আসবে জেনার অফ i, এইভাবে যখন আমরা লিস্টকে অ্যাক্সেস করতে পারি, যে প্রিন্ট আই লাইক দিস, আই লাইক দ্যাট, এটা যদি আমরা প্রিন্ট করে দেখি, তখন এইরকম ভাবে আসবে।
যে আই লাইক লেখার পর জেনার 0 হচ্ছে পপ, জেনার 1 হচ্ছে রক, জেনার 2 হচ্ছে জ্যাজ। সো এইরকম ভাবে আমরা এটাকে লিখতে পারি। এটা একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখি, তাহলে আরো ইজি ভাবে আমরা আশা করি বুঝতে পারবো। এই যে ধরো রেঞ্জ, এভাবে আমরা ধরো যদি লিখি 10, সে জাস্ট এভাবে রেঞ্জ 0 টু 10 এভাবে দেখাবে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকার লিস্ট অফ রেঞ্জ, তাহলে সে ভ্যালু গুলা শো করবে। এই যে এই ভ্যালু গুলো আসবে, লিস্ট অফ রেঞ্জ দিলে এই ভ্যালু গুলো আসবে। এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আবার যদি আমি লিস্ট অফ 10 না দিয়ে লিস্ট অফ 8 দেই, তখন 0 টু 7 পর্যন্ত সে দেখাবে। যদি আমি এখানে লিস্ট অফ 1,8 দেই, তখন কি হবে? তখন সে 1 থেকে 7, 1 থেকে 7। এই যে এখানে খেয়াল করো 0 সে বাদ দিয়ে দিচ্ছে। আবার যদি আমি লিস্ট অফ যেটা দেখলাম 1,8,2, তখন কি হবে? স্টার্ট হবে 1 দিয়ে, শেষ হবে 8 মাইনাস 1 মানে 7 এ শেষ হবে, এবং দুইটা পরপর দেখাবে। 1,8,2, এই যে 1 থেকে স্টার্ট, 7 এ শেষ, এবং দুইটা দুইটা করে স্টেপ করে যাবে। আমরা যদি এটাকে আরেকটু বড় করি, যেমন ধরো এটা আমি 8 না দিয়ে 18 দিলাম, আর এটা ধরো 3 দিলাম, তাহলে কি হবে? 1 থেকে 17 পর্যন্ত থাকবে এবং তিনটা তিনটা করে স্টেপ দিবে। যেমন এই যে 1 + 3 = 4, 4 + 3 7, 7 + 3 10, 10 + 3 13, 13 + 3 16, 17 আর আসলো না কেন? কারণ 16 + 3 হচ্ছে 19, 19 এখানে আসবে না। 18 - 1, 17 মধ্যে ভ্যালু গুলা সে শুধু দিবে। তো এইরকম ভাবে আমরা লিখতে পারি। এখন আমরা অন্য একটা প্রোগ্রামে যাই, প্রোগ্রামটা লিখে দেখাই। এই জায়গায় আমরা ওটা একটু করব। যেমন ধরো ফর আই ইন রেঞ্জ 10, এটা যদি আমরা করি প্রিন্ট, ফর এক্সাম্পল জাস্ট আমি প্রিন্ট করলাম, প্রিন্ট আই কে আমি প্রিন্ট করব। এটা তাহলে কি হবে? একটা একটা করে প্রিন্ট হবে। এটা যদি আমরা রান করি, তখন দেখো কি রকম রেজাল্ট আসে। এই যে এটা আমরা যে রান করলাম, তখন 0 থেকে 9 পর্যন্ত একটার পর একটা প্রিন্ট করছে। আমরা এখন আরো ভিন্নভাবে দেখতে পারি। যদি প্রোগ্রামটা দেখি, তোমাদের গত ক্লাসে এরকম দেখানো হয়েছে যে এন্ড, এন্ড এর ইকুয়াল টু আমি স্পেস দিব। যদি আমি এটা দেই তখন কি হয় দেখো, এই যে দেখো স্পেস দেওয়ার কারণে সে এরকম ভাবে আসছে, কিন্তু ডিফল্ট ভ্যালু হচ্ছে নিউ লাইন, অর্থাৎ প্রিন্টের পরে সে নিউ লাইন পরের লাইনে চলে যাবে। এই যে উপরের এখানে এটা কিন্তু নিউ লাইন, নতুন লাইনে চলে গেল। কিন্তু যখন আমি ওই এন্ড এন্ড আর্গুমেন্টের ভ্যালুটা প্লাস স্পেস করে দিলাম, তখন সে নিচের লাইনে না গিয়ে এইভাবে শেষ পর্যন্ত আসছে। আশা করি এই প্রোগ্রামটা তোমাদের বোঝার ইজি হবে। এখন আমি যেটা করতে চাই, তোমাদের ছোট্ট একটা প্রোগ্রাম আমি করেই দেখাচ্ছি। sum = 0, এই যে যেটা বললাম সেটা sum sum = i, এটা আমি করব। এবং এটা আমি আরো একটা বিষয় করতেছি, যে এই লাইনটা আমাদের এখন আমি এটাকে ক্লোজ করব কিভাবে। আমি এটা রাখতে চাচ্ছি কিন্তু ডিলিট করতে চাচ্ছি না, মানে ইউজও করব না কিন্তু থাকবে। এটার জন্য উপায় হচ্ছে কমেন্ট একটা চিহ্ন দিয়ে দিব, হ্যাশ। এই চিহ্ন দিয়ে দিলে হবে কি, এই লাইনটার কাজ করবে না। আমাদের এখন এটা জাস্ট কেন রাখছি আমি একটু পরে দেখাচ্ছি। আমি এটা কি করলাম এখানে খেয়াল করে দেখো, ফর লুপের ভিতরে অ্যাকচুয়ালি
কয়টা লাইন আছে? এই দুইটা লাইন আছে, যার মধ্যে এই লাইনটা আবার কমেন্ট করা আছে, কমেন্ট করা লাইনকে সে বাদ দিয়ে দেয়, তার মানে অ্যাকচুয়ালি একটা লাইন আছে। এই লাইনটা 10 বার ঘুরবে, এই দুইটা লাইন 10 বার ঘুরবে, 10 বার ঘুরার পর সে ফাইনালি সামটাকে প্রিন্ট করবে। সো আমরা এটা যদি এখন প্রিন্ট করি, দেখি কি আসে। এই যে দেখো রেজাল্ট আসছে 45। কেন 45 আসছে? 0 থেকে 9 পর্যন্ত সে যোগ করছে, 0 থেকে 9 পর্যন্ত যোগ করলে 45 আসবে। আমি যদি এখন চাই 0 থেকে 10 পর্যন্ত সে যোগ করবে, সো এইখানে হয় আমি 11 লিখবো অথবা আমি 10 প্লাস 1 লিখবো, পার্থক্য করার জন্য, যে এটা একটা যেন বেড়ে থাকে। এটা করলে কি হবে? এটা হবে 0 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 55, সেটা এখানে দেখাবে, এই যে 55 যোগফল। সো এইখানে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে, তোমাদের ধরো একটা কথার কথা, এরকম একটা প্রোগ্রাম আসলো যে s ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস 10। কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, এই যে এরকম ধরো তোমাদের পরীক্ষায় একটা কিছু থাকলো, এরকম একটা ইকুয়েশন লেখা আছে, এই ইকুয়েশনকে বলা হলো এটা সলভ করো পাইথনে। তখন কি করবা? আমি অলরেডি করে দিছি এই 3টা লাইন 4টা লাইন, এটাই হচ্ছে এটার সলিউশন। যে এটা কি বলা হচ্ছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম লেখো পাইথনে। এই যে হয়ে গেল 3 লাইনের প্রোগ্রাম। এই প্রিন্ট যদি বাদ দেই তাহলে অ্যাকচুয়ালি কত হয়? এই জাস্ট এই 4 লাইনের প্রোগ্রাম, এটা হচ্ছে পাইথনের প্রোগ্রাম। এটা দিয়েই আমি এটা পেয়ে যাব। তবে অবশ্যই এত এইভাবে কেউ করো না, এখানে সাথে লেখো, এখানে লিখবা the summation is, এই কথাটা অবশ্যই সবাই লিখবা, না হলে এটা দেখতে সুন্দর দেখায় না। যে এটা কি বুঝলাম আমি, 45 55 এক একবার এক একটা কথা আসতেছে। হতে পারে পরীক্ষায় তোমাদের এখানে 10 এর পরিবর্তে 100 দেওয়া আছে, কি হবে? জাস্ট এখানে 100 দিয়ে দিব, প্রোগ্রাম কমপ্লিট। সো এই এতটুকু যা আজকে দেখালাম, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? না স্যার। কারোর কোনো কোয়েশ্চেন নাই? কোথায় গেল অফলাইন? আমরা আজকে এইটা 13 নম্বর স্লাইড পর্যন্ত দেখলাম, বা রেঞ্জ পর্যন্ত দেখলাম। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই, এবং আশা করি তোমরা সবাই অ্যাসাইনমেন্টটাও বুঝতে পারছো। আরেকবার আমি অ্যাসাইনমেন্টটা রিভাইজ করে দেই, যেটা তোমরা তোমাদের যেহেতু সোমবার ক্লাস, রবিবারের মধ্যে সবাই সাবমিট করবে, রবিবার রাতের মধ্যে। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণের সলিউশন হচ্ছে এটা। আমাকে এটাকে পাইথনে ইমপ্লিমেন্ট করতে হবে, তোমাদেরকে এটা পাইথনে ইমপ্লিমেন্ট করতে হবে। সেটার জন্য কি করতে হবে? প্রথমে এবিসি ইনপুট নিতে হবে, এবং অবশ্যই এবিসির ভ্যালু সেম হবে না, এক এক সময় এক এক রকম থাকবে। এমন ভাবে এইটা সেম ভ্যালু না, কনস্ট্যান্ট ভ্যালু না। নেয়ার পর ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। ডিটারমিনেন্ট ভ্যালু বের হওয়ার পরে আমাদেরকে ইফ এলস লুপের মধ্যে x1 আর x2 এর মান কত সেটা জানাইতে হবে। স্যার আমাদের তো স্যার ইকুয়েশনটা স্যার লিখতে হবে স্যার, x হ্যাঁ, মাইনাস b, ইকুয়েশনটা লিখতে হবে। এটা স্যার কখন স্যার লিখবো? এটা স্যার ডিটারমাইন্ড বাইর করার পরে লিখবো? ডিটারমিনেন্ট বের না করে যদি তুমি এটা করতে পারো করো। আমি এখন প্রবলেমের এটার জন্য কি কি প্রবলেম হবে সেটা তুমি ফেস করবে আগে, জি স্যার। এবং এটা সেটা ফেস করে তুমি সেটাকে সলভ করার চেষ্টা করবে।
এটা হচ্ছে কাজ। ওকে স্যার। যে এইখানে x1 x2 মানটা আমাকে জানাইতে হবে। ফাইনাল যে রেজাল্টটা হবে যে ABC এর তিনটা ভ্যালু আমি নিব, তিনটা এক এক সময় এক একটা ভ্যালু নিব, টোটাল তিনটা ভ্যালু নিব। এটা তোমরা নিজেরা হাতে কলমে প্র্যাকটিস করবা, হয়তো ক্যালকুলেটরে করে বের করতে পারো বা খাতায় বের করতে পারো যে এমন কোন ভ্যালু নিলা যেটার জন্য x1 আর x2 ইকুয়াল ভ্যালু আসবে। ঠিক আছে, ইকুয়াল এন্ড রিয়েল, এটা কিন্তু অবশ্যই রিয়েল ভ্যালু হবে, রিয়েল এন্ড ইকুয়াল। আর এইখানে কিন্তু রিয়েল এন্ড আনইকুয়াল ভ্যালু আসবে। ইমাজিনারি এটাও কিন্তু আনইকুয়াল ভ্যালু আসবে। এটাতে রিয়েল ইকুয়াল ভ্যালু, রিয়েল আনইকুয়াল ভ্যালু, আর এটাতে ইমাজিনারি আনইকুয়াল ভ্যালু আসবে। সো এই ভ্যালুগুলা টোটাল তিনবার বের করতে হবে যে x এর মান কত, এবিসির একটা ভ্যালু নিব, সেটার জন্য x1 x2 কত আসে, তারপর আবার সেকেন্ড আরেকটা ভ্যালু নিব, থার্ড আরেকটা ভ্যালু নিব। প্রত্যেকটার জন্য এটার ক্ষেত্রে আমার রিয়েল ইকুয়াল আসতে হবে, এটার ক্ষেত্রে রিয়েল আনইকুয়াল ভ্যালু আসতে হবে, অর্থাৎ ডি এর মান যখন 0 হয় ওই ভ্যালুটা তখন এমন ভাবে চুজ করতে হবে যেন ডি এর মান 0, ডি এর মান গ্রেটার দ্যান 0, এইরকম ভ্যালু আসতে হবে। ঠিক আছে, আমি আরো যদি বলি, জাস্ট যদি বলি ডি এর মান 0 হয় এমন ভ্যালু চুজ করতে হবে, ডি এর মান গ্রেটার দ্যান 0 হয় এমন ভ্যালু চুজ করতে হবে, আর এখানে ডি এর মান লেস দেন 0 হয় এমন ভ্যালু চুজ করতে হবে। কার ভ্যালু? এবিসি এর ভ্যালু চুজ করতে হবে। ওকে, এই এবিসি এর ভ্যালু এমন ভাবে চুজ করতে হবে যেন ডি এর মান 0, ডি এর গ্রেটার দেন 0, লেস দেন 0 হয়, তাহলে তিনটা কেসই চলে আসবে এবং x1 x2 এর মান তখন কত সেটা রেজাল্টে দেখাইতে হবে উইথ এই সবগুলো। আর কারো কনফিউশন আছে কি আরো এটাতে? আচ্ছা, যেহেতু কারো কোনো কনফিউশন নাই, তো আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম এবং সবাই রবিবারের মধ্যে তিনটা অ্যাসাইনমেন্টই সাবমিট করবা এবং লিংক আমি একটু পরে তোমাদের দিয়ে দিব। সবাই ভালো থেকো।